আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। সাথে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে আইএসের অভিযানে দণ্ডিত অপরাধী গ্রেফতার। ১২৫ বছরের মধ্যে হত্যার হার সর্বনিম্ন পর্যায়ে। যুক্তরাষ্ট্রে ইরানি প্রক্সির হামলার সতর্কতা আটকে দিল হোয়াইট হাউস। নিরাপত্তা মহলে ব্যাপক উদ্বেগ। লন্ডনে নিবন্ধিত ভুয়া কোম্পানিতে ইরানের শ্যাডো ব্যাংকিং। সন্ত্রাসী অর্থায়নের অভিযোগে উত্তাল ব্রিটিশ রাজনীতি। এবং উসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার। দ্রুত বিচারের দাবিতে সরব পরিবার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস ধারাবাহিকভাবে দেশব্যাপী গুরুতর ফৌজদারি অপরাধে দণ্ডিত অবৈধ অভিবাসীদের গ্রেফতার অব্যাহত রেখেছে। সাম্প্রতিক অভিযানে হত্যা, শিশু নির্যাতন ও মাদক পাচারের মতো জঘন্য অপরাধের দায়ে অভিযুক্তদের আটক করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, মোট গ্রেপ্তারের প্রায় ৭০% অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এই কঠোর আইন প্রয়োগের ফলে জননিরাপত্তা বৃদ্ধি এবং খুনের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। সম্প্রতি তারা দেশ জুড়ে পরিচালিত বিশেষ অভিযানে এমন বেশ কিছু অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে, যারা হত্যা ও শিশুদের ওপর যৌন নির্যাতনের মতো গুরুতর অপরাধে দণ্ডিত। আইসের ডেপুটি সেক্রেটারি লরেন বিস জানান, গ্রেফতারকৃতদের তালিকায় রয়েছেন কিউবা, ইরান এবং মেক্সিকোর মতো দেশ থেকে আসা ব্যক্তিরা, যাদের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডার, মাদক পাচার এবং ১৪ বছরের কম বয়সী শিশুদের ওপর বলপূর্বক যৌন নির্যাতনের মতো জঘন্য অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী আইস কর্তৃক গ্রেফতারের প্রায় ৭০%ই এমন ব্যক্তি যারা যুক্তরাষ্ট্রে ফৌজদারি অপরাধে হয় অভিযুক্ত নতুবা দণ্ডিত। কর্তৃপক্ষের দাবি, এই ধরনের নিয়মিত ও কঠোর অভিযানের ফলে আমেরিকার জননিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশটিতে হত্যার হার বিগত ১২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে, যার অন্যতম কারণ হিসেবে আইন প্রয়োগকারী বাহিনীর এই নিরবচ্ছিন্ন তৎপরতাকে তুলে ধরা হচ্ছে। আমেরিকানদের জননিরাপত্তার ঝুঁকি সম্পর্কে সচেতন করতে এবং অপরাধীদের তালিকা নিয়মিত আপডেট করতে ডিএইচএস তাদের সরকারি ওয়েবসাইটে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, দেশের নিরাপত্তার স্বার্থে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইস তাদের এই অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ইরান যুদ্ধের উত্তাপের মধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তৈরি একটি জরুরি নিরাপত্তা বুলেটিন আটকে দিয়েছে হোয়াইট হাউস। এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটির এই সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরানি প্রক্সিদের হামলার বিস্তারিত ছিল। প্রশাসনের দাবি, তথ্যের নির্ভুলতা যাচাইয়ের জন্যই এই পদক্ষেপ। তবে এই বিলম্ব নিয়ে জনমনে ও নিরাপত্তা মহলে তৈরি হয়েছে উদ্বেগ, কারণ যুদ্ধের ঝুঁকি ও অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি এখন অত্যন্ত সংবেদনশীল। ইরান যুদ্ধের সরাসরি প্রভাব কি এবার মার্কিন মূল ভূখণ্ডে? মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি এবং ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার সম্মিলিতভাবে একটি জরুরি নিরাপত্তা বুলেটিন তৈরি করেছিল। উদ্দেশ্য ছিল মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে জানানো যে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে ইরানি প্রক্সিদের হামলার ঝুঁকি কতটা বেশি। কিন্তু সব প্রস্তুতি থাকা সত্ত্বেও হোয়াইট হাউস শেষ মুহূর্তে এই সতর্কতা প্রচার আটকে দিয়েছে। কেন এই সিদ্ধান্ত? হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বুলেটিনটি তথ্য নির্ভুল কিনা এবং তা যথাযথভাবে যাচাই করা হয়েছে কিনা তা নিশ্চিত করতেই এই বাড়তি সময় নেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের মতে বুলেটিনটি অস্পষ্ট ছিল এবং পর্যাপ্ত বিশ্লেষণের অভাব ছিল।
কিন্তু সমালোচকরা প্রশ্ন তুলছেন, যুদ্ধের এই নাজুক মুহূর্তে এমন একটি গুরুত্বপূর্ণ সতর্কতা চেপে রাখা কি নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে না? একদিকে হোয়াইট হাউস সোশ্যাল মিডিয়ার সামরিক শক্তি প্রদর্শন করে ভিডিও গেমের মতো প্রচারণা চালাচ্ছে, আর অন্যদিকে গোয়েন্দাদের বাস্তবসম্মত সতর্কতা আটকে দিচ্ছে। অনেকের মতে এটি প্রশাসন অভ্যন্তরীণ সমন্বয়ের প্রভাব বা রাজনৈতিক কৌশলও হতে পারে। মার্কিন প্রশাসন বলছে তারা তথ্যের নির্ভুলতা নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না, কিন্তু পরিস্থিতি বলছে অন্য কথা। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে এই টালবাহানা কিসের ইঙ্গিত? বিষয়টি পরিষ্কার হতে সময় লাগবে। 16 শতকের ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুসের রহস্যময় ভবিষ্যৎবাণী নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তার লেখনীতে উল্লেখিত মৌমাছির ঝাঁক বা গ্রেট সোয়ার্ম অফ বিস কি তবে মধ্যপ্রাচ্যের বর্তমান ড্রোন যুদ্ধের ইঙ্গিত? আধুনিক সামরিক ড্রোন যেভাবে ঝাঁক বেঁধে আত্মঘাতী হামলা চালায়, তার সাথে নস্ত্রাদামুসের শতবর্ষী কবিতার বিস্ময়কর মিল পাচ্ছেন অনেকে। এটি কি নিছক কাকতালীয় নাকি ইতিহাসের পুনরাবৃত্তি? অস্পষ্ট এই ভবিষ্যৎবাণী নিয়ে গবেষণার অন্ত নেই। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মাঝে হঠাৎ করে আলোচনার কেন্দ্রে ফিরে এসেছেন 16 শতকের বিখ্যাত ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুস। তার 1555 সালে লেখা বইয়ে একটি অস্পষ্ট কবিতার অংশ বিশেষ নিয়ে বিশ্বজুড়ে চলছে জোর বিতর্ক। লাইনটি ছিল, মৌমাছির এক বিশাল ঝাঁক ধেয়ে আসবে, রাতে হবে অতর্কিতে হামলা। বহু বছর ধরে এর বিভিন্ন অর্থ খোঁজার হলেও বর্তমান যুদ্ধ পরিস্থিতি দেখে অনেকেই অবাক হয়ে ভাবছেন, এই মৌমাছির ঝাঁক কি আসলে আজকের আধুনিক ড্রোন যুদ্ধের প্রতীক? আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন শত শত ছোট ছোট আকারের কামিকাজে ড্রোন বা আত্মঘাতী ড্রোন একসাথে ঝাঁকের মতো আক্রমণ চালায়। মৌমাছি যেমন হুল ফোটানোর পর মারা যায়, ঠিক তেমনি এই ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর বিস্ফোরিত হয়। ইরান ও মার্কিন বাহিনী উভয় পক্ষই বর্তমানে এই প্রযুক্তি ব্যবহার করছে। নস্ত্রাদামুসের সেই শতবর্ষী শব্দগুচ্ছ যেন আজ বাস্তবের সাথে হুবহু মিলে যাচ্ছে। নস্ত্রাদামুস তার লেখায় আরও একটি দীর্ঘ যুদ্ধের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, 7 মাসের এক মহাযুদ্ধ, অশুভ শক্তির প্রভাবে মৃত্যুর মিছিলে মানুষ। অনেকে মনে করছেন বর্তমান মধ্যপ্রাচ্যের সংঘাতই সেই দীর্ঘ যুদ্ধের সূচনা। সংযুক্ত আরব আমিরাত, কাতার বা সৌদি আরবের মতো দেশগুলোতে সামরিক উত্তেজনা যেন সেই আশঙ্কাই বাড়িয়ে দিচ্ছে। ইতিহাসবিদরা অবশ্য মনে করেন নস্ত্রাদামুসের ভবিষ্যৎবাণীগুলো অত্যন্ত অস্পষ্ট এবং সেগুলোকে যে কোনো ঘটনার সাথে মিলিয়ে নেওয়া সম্ভব। এটাকে নিছক কাকতালীয় নাকি ইতিহাসের পুনরাবৃত্তি? নস্ত্রাদামুস কি সত্যি আজকের ড্রোন যুদ্ধের কথা আগে থেকেই জানতেন? আপনাদের কি মতামত? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। লন্ডনের কভেন্ট গার্ডেনে নিবন্ধিত কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই এমন দুটি ব্রিটিশ কোম্পানি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। Z6 এবং জেডোক্সিয়ন নামের এই প্রতিষ্ঠান দুটি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর হয়ে $1 বিলিয়ন শ্যাডো ব্যাংকিং বা সমান্তরাল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের আড়ালে তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে $100 কোটি লেনদেন সম্পন্ন করেছে, যা মূলত মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি বাহিনীকে অর্থায়নের কাজে ব্যবহৃত হচ্ছে। মার্কিন অর্থ দপ্তরের নিষেধাজ্ঞার পর ব্রিটিশ বিরোধী দল IRGCকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছে। ব্রিটিশ শ্যাডো ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার সরাসরি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে অভিযুক্ত করে বলেছেন, ব্রিটিশ মাটি ও আইন ব্যবহার করে বিশ্বের অন্যতম বিপজ্জনক এই সংগঠনটিকে অর্থায়নের সুযোগ দেওয়া হচ্ছে। ইরান সুইফট ব্যাংকিং থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ক্রিপ্টোকারেন্সিকে নতুন হাওলা মাধ্যম হিসেবে বেছে নিয়েছে কিনা তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে। ব্রিটিশ সরকার কি এই শ্যাডো নেটওয়ার্ক রুখতে সক্ষম হবে? আপনারা কি ভাবছেন? কমেন্টে জানান। লন্ডনের মেয়র সাদিক খান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ইরান নীতিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ উপেক্ষা করে যুদ্ধে যোগ না দেওয়ার সিদ্ধান্তকে তিনি একদম সঠিক বলে অভিহিত করেছেন। সাদিক খানের মতে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতাই যুক্তরাজ্যের জন্য মঙ্গলজনক। তিনি সতর্ক করেছেন যে এই ইচ্ছাকৃত যুদ্ধে জড়ালে ব্রিটিশ অর্থনীতিতে ধস নামতে পারে। সাধারণ মানুষের উপরে জ্বালানি তেল, খাদ্যমূল্য এবং বন্ধকের কিস্তির বোঝা আরও বাড়বে, যা মুদ্রাস্ফীতিকে আকাশচুম্বী করে তুলবে। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বরাবরের মতোই আক্রমণাত্মক।
তিনি সাদিক খানকে অযোগ্য বলে আখ্যা দিয়েছেন। তবে মেয়রের মুখপাত্র রসিকতা করে বলেছেন, ট্রাম্প এখনও সাদিক খানকে নিয়ে আবিষ্ট হয়ে আছেন। 2017 সাল থেকে চলে আসা এই দুই নেতার বাকযুদ্ধ এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ন্যাশভিল থেকে ফোর্ট লডারডেলগামী সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট এক যাত্রীর সন্দেহজনক আচরণের কারণে আটলান্টায় জরুরি অবতরণ করে। ব্যাগ রাখা নিয়ে ওই যাত্রী উত্তেজিত হয়ে ফোনে হুমকি দিচ্ছেন। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে বিমান থেকে নামিয়ে আনে। এফবিআই পরবর্তীতে তদন্ত করে জানায় এটি কোনো প্রকৃত হুমকি ছিল না। দীর্ঘ 9 ঘন্টার ভোগান্তির পর যাত্রীরা গন্তব্যে পৌঁছান। নিরাপত্তাজনিত কড়াকড়িতে এমন ঘটনা প্রায়ই আলোচনার জন্ম দেয়। বিমান ভ্রমণের সময় নিরাপত্তা নিয়ে যে কোনো ধরনের জটিলতা যাত্রীদের জন্য কতটা ভীতিজনক হতে পারে তার এক ভয়াবহ উদাহরণ দেখা গেল সম্প্রতি সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। ন্যাশভিল থেকে ফোর্ট লডারডেলগামী ফ্লাইট 2094A এক যাত্রীর সন্দেহজনক আচরণের কারণে মাঝ আকাশে তৈরি হয় চরম আতঙ্ক। ঘটনার সূত্রপাত হয় যখন বিমানের এক যাত্রী তার ব্যাগ সিটের নিচে রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রত্যক্ষদর্শী ও সহযাত্রীদের মতে ব্যাগ রাখার জায়গা নিয়ে বিরোধের এক পর্যায়ে ওই ব্যক্তি মোবাইল ফোনে কারো সঙ্গে বার্তা আদান প্রদান করছিলেন। তার ফোনের টেক্সট বা বার্তার বিষয়বস্তু সহযাত্রীদের কাছে হুমকিপূর্ণ মনে হয়। তারা দ্রুত ফ্লাইট ক্রুদের বিষয়টি জানান। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পাইলট বিমানটিকে আটলান্টার হার্টসফিল্ড জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। বিমানটি অবতরণের পরপরই দেখা যায় এক নাটকীয় দৃশ্য। ভারী অস্ত্রশস্ত্র ও ট্যাকটিক্যাল পোশাকে সজ্জিত আটলান্টা পুলিশ বাহিনী বিমানে প্রবেশ করে এবং ওই ব্যক্তিকে জোরপূর্বক আটক করে নামিয়ে নিয়ে যায়। সেই সময়ের আতঙ্কিত যাত্রীদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে যাত্রীদের আতঙ্কিত অবস্থায় হাত তুলে বসে থাকতে দেখা যায়। পরে জানা যায় যাত্রীদের ব্যাগ চেক করতে পুলিশ কুকুর ব্যবহার করা হয়েছে এবং দীর্ঘ সময় অপেক্ষার পর অন্য একটি বিমানে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়েছে। তবে সব শঙ্কার অবসান ঘটে যখন এফবিআই তদন্ত শেষে জানায় ওই ঘটনায় আসলে কোনো বিশ্বাসযোগ্য হুমকি ছিল না এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো চার্জ গঠন করা হয়নি। নিরাপত্তার খাতিরে এয়ারলাইন্স ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো সতর্কতা বা হুমকিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে, যা কখনো কখনো এমন পরিস্থিতির সৃষ্টি করে। তবে এই দীর্ঘ 9 ঘন্টার দুঃস্বপ্নের রেশ যাত্রীদের মনে দীর্ঘস্থায়ী হওয়ারই কথা। অবৈধ ঘোষিত ট্যারিফ ফেরত পেতে যাচ্ছেন 3,30,000 আমদানিকারক। $166 বিলিয়ন ফেরতের লক্ষ্যে মার্কিন কাস্টমস সিবিপি আগামী 45 দিনের মধ্যে একটি বিশেষ রিফান্ড সিস্টেম চালু করতে যাচ্ছে। এতে আমদানিকারকদের আলাদা করে মামলা করতে হবে না, বরং সরাসরি আবেদনের মাধ্যমে অর্থ পাওয়া যাবে। এই উদ্যোগ আমদানিকারকদের দীর্ঘ আইনি জটিলতা ও সময় বাঁচাবে। যারা বড় অঙ্কের শুল্ক পরিশোধ করেছেন তাদের জন্য এটি একটি বড় সুখবর। আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে যারা জড়িত তাদের জন্য একটি বড় খবর। মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত ট্যারিফ বা শুল্ককে অসাংবিধানিক ঘোষণা করার কথা বলার পর এখন সেটি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন জানিয়েছে তারা আগামী 45 দিনের মধ্যে একটি বিশেষ রিফান্ড সিস্টেম চালু করতে যাচ্ছে। প্রায় 3,30,000 আমদানিকারকের কাছ থেকে সংগৃহীত $166 বিলিয়ন শুল্ক ফেরতের বিষয়টি এখন প্রক্রিয়াধীন। আগে ধারণা করা হয়েছিল এই টাকা ফেরত পেতে প্রতিটি আমদানিকারককে হয়তো আলাদা আলাদা মামলা করতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। কিন্তু এখন কাস্টমস কর্তৃপক্ষ এটি অটোমেটেড সিস্টেম তৈরির কথা বলছে। কাস্টমস কর্মকর্তা ব্রান্ডন লর্ড জানিয়েছেন নতুন এই প্রক্রিয়ায় আমদানিকারকদের খুব সামান্য তথ্য জমা দিতে হবে। প্রতিটি আমদানিকারক তাদের সমস্ত লেনদেনের বিপরীতে ট্রেজারি বিভাগ থেকে একটি একক বা সিঙ্গেল পেমেন্ট পাবেন, অর্থাৎ আলাদা আলাদা চালনার জন্য আলাদা আলাদা ঝামেলা পোহাতে হবে না। অবশ্যই এই বিশাল অর্থ ফেরতের কাজ কোনো সহজ বিষয় নয়। কাস্টমস জানিয়েছে যে তাদের বর্তমান প্রযুক্তি দিয়ে এটি করা কিছুটা চ্যালেঞ্জিং, তাই তারা সিস্টেমটিকে ঢেলে সাজাচ্ছে।
তবে আশার কথা হলো আমদানিকারকদের আর আইনি লড়াইয়ে নামতে হচ্ছে না। আপনারা যারা এই খাতের সাথে যুক্ত, নতুন আপডেটের জন্য কাস্টমসের অফিসিয়াল ঘোষণার উপর নজর রাখুন। ট্রাম্প প্রশাসন বড় ব্যবসায়ী পার্টনারশিপগুলোর জন্য প্রযোজ্য বেসিস শিফটিং ট্যাক্স রিপোর্টিং নিয়মটি বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। প্রশাসনের মতে এই নিয়মটি অত্যন্ত জটিল এবং ব্যবসায়িক কার্যক্রমের উপরে অপ্রয়োজনীয় আইনি বোঝা তৈরি করছিল। মূলত ব্যবসায়িক সহজীকরণ ও নিয়ন্ত্রক সংস্থার কাজের পরিধি কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সমালোচকদের মতে এই বাধ্যবাধকতা উঠে গেলে জটিল কর ফাঁকির প্রবণতা শনাক্ত করা এবং নিয়ন্ত্রণ করা আইআরএস-এর জন্য আরও কঠিন হয়ে পড়বে। কর ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্যের জটিল মারপ্যাচে বড়সড় রদবদল আনতে চলেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি তারা একটি 2 বছরের পুরনো ট্যাক্স নিয়ম বাতিল করার আনুষ্ঠানিক পরিকল্পনা ঘোষণা করেছে। এই নিয়মটি মূলত তৈরি করা হয়েছিল বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকির গোপন পথ বন্ধ করার জন্য। দীর্ঘদিন ধরে কিছু বড় ব্যবসা প্রতিষ্ঠান বেসিস শিফটিং নামক একটি অত্যন্ত জটিল পদ্ধতি ব্যবহার করে আসছে। এই কৌশলে একই সম্পদ বারবার বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে স্থানান্তরের মাধ্যমে বারবার অপচয় বা ডেপ্রিসিয়েশন দেখানো হয়। ফলে করযোগ্য আয় কৃত্রিমভাবে কমিয়ে কয়েক বিলিয়ন ডলারের কর ফাঁকি দেওয়া সম্ভব হয়। বাইডেন প্রশাসনের করা নিয়ম অনুযায়ী এই ধরনের লেনদেনের তথ্য আইআরএসকে জানানো বাধ্যতামূলক ছিল, যার মাধ্যমে আগামী দশকে প্রায় $100 বিলিয়ন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল। ট্রাম্প প্রশাসনের দাবি এই নিয়মটি অত্যন্ত জটিল এবং তা মেনে চলা সাধারণ ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রেও বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছিল। প্রশাসনের মতে এটি ব্যবসার গতি কমিয়ে দিচ্ছে এবং আইনি জটিলতা বাড়াচ্ছে। অন্যদিকে কর বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে এই রিপোর্টিং বাধ্যবাধকতা উঠে গেলে কর ফাঁকির প্রবণতা আরও বাড়বে, যা নিয়ন্ত্রণ করা আইআরএস-এর জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। বর্তমানে এই প্রস্তাবটি ফেডারেল রেজিস্টারে প্রকাশ করা হয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের আগে জনমত যাচাই চলছে। এখন দেখার বিষয়ে ব্যবসায়িক সহজীকরণের নাম করে এই পদক্ষেপ আদতে অর্থনীতিকে কতটা প্রভাবিত করে। অবসর মানেই কেবল জমানো টাকার অঙ্ক নয়, বরং দীর্ঘমেয়াদী আর্থিক স্বাধীনতা। $1 মিলিয়ন একটি বিশাল অর্জন হলেও বর্তমান মুদ্রাস্ফীতি ও বর্ধিত আয়ুর যুগে এটি দ্রুত ফুরিয়ে যেতে পারে। তাই লক্ষ্যের পেছনে না ছুটে নজর দিন টেকসই আয়ের উৎসের উপরে। জীবনযাত্রার ব্যয় অনুযায়ী পরিকল্পনা, সঠিক বিনিয়োগ এবং প্রয়োজনে কম খরচের স্থানে বসবাসের সিদ্ধান্ত আপনার অবসরের পথকে আরও মসৃণ ও নিশ্চিন্ত করতে পারে। সঠিক পরিকল্পনা থাকলে ছোট সঞ্চয়েও সম্ভব চমৎকার অবসর। আমরা প্রায়ই শুনি অবসরের জন্য $1 মিলিয়ন বা $10 লক্ষ জমানো একটি বিশাল মাইলফলক। সোশ্যাল মিডিয়া বা খবরের কাগজে 401k মিলিয়নিয়ারদের সাফল্যের গল্প দেখে মনে হয় এটি হয়তো সব সমস্যার সমাধান, কিন্তু বাস্তব সত্যি কি তাই? সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিতে $1 মিলিয়ন আগের মতো শক্তিশালী নেই। অনেক রাজ্যে গড় খরচ অনুযায়ী এই পরিমাণ অর্থ 15 থেকে 20 বছরের বেশি টেকসই হয় না। অথচ বর্তমান চিকিৎসা বিজ্ঞানের যুগে মানুষ অবসরের পর 20 বছরেরও বেশি সময় বেঁচে থাকছে। ফলে আপনার জমানো টাকা শেষ হয়ে যাওয়ার ভয় থেকেই যায়। তাহলে উপায় কি? প্রথমত, শুধু একটি নির্দিষ্ট অঙ্কের লক্ষ্যের পেছনে না ছুটে আপনার ক্যাশ ফ্লো বা মাসিক আয়ের উৎসের দিকে নজর দিন। সোশ্যাল সিকিউরিটি, পেনশন এবং আপনার বিনিয়োগ থেকে আসা লভ্যাংশ কিভাবে নিয়মিত খরচ মেটাতে পারে তার পরিকল্পনা তৈরি করুন। দ্বিতীয়ত, লোকেশন আরবিট্রেজ। আপনি কোথায় অবসর যাপন করবেন সেটি আপনার জীবনযাত্রার মানের ওপর বড় প্রভাব ফেলে। অনেক সময় জীবনযাত্রার ব্যয় কম এমন কোনো শহরে বা রাজ্যে স্থানান্তর করা আপনার জমানো টাকাকে আরও কয়েক বছর টিকিয়ে রাখতে সাহায্য করে। $1 মিলিয়ন অবশ্যই একটি দারুণ অর্জন, কিন্তু এটি কেবল যাত্রার শুরু। আপনার নিজস্ব বাজেট, ঋণের অবস্থা এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে পরিকল্পনাটি সাজান। অবসরের লক্ষ্য কেবল সংখ্যা নয়, বরং নিশ্চিন্ত জীবন। মধ্যপ্রাচ্য সংকট ও বৈশ্বিক অস্থিরতার মুখে বিশ্ববাজারে স্বর্ণের দাম যখন প্রতি আউন্স $5,000 উপরে
তখন রেকর্ড পরিমাণ স্বর্ণ মজুত করছে চীন। টানা 16 মাস ধরে পিপলস ব্যাংক অফ চায়না তাদের স্বর্ণের ভাণ্ডার সমৃদ্ধ করে চলেছে। গত ফেব্রুয়ারিতেই তারা আরও 30,000 টন আউন্স সোনা কিনেছে। কিন্তু কেন এই স্বর্ণের প্রতি আগ্রহ? বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি ও ভূ রাজনৈতিক অনিশ্চয়তায় ডলারের ঝুঁকি কমাতে অনেক কেন্দ্রীয় ব্যাংকই এখন স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ বা সেফ হ্যাভেন হিসেবে দেখছে। যখন রাশিয়া বা ভেনেজুয়েলার মতো কিছু দেশ স্বর্ণ বিক্রি করছে, ঠিক তখনই চীন তার রিজার্ভ বাড়ানোর দিকে পূর্ণ মনোযোগ দিয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী 2026 সাল জুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর এই স্বর্ণ সংগ্রহের প্রবণতা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। ডলারের আধিপত্য কমে আসা ও বৈশ্বিক অর্থনীতির অস্থিরতায় চীনের এই কৌশলী পদক্ষেপ কি ডলারের বিকল্প হিসেবে স্বর্ণকে প্রতিষ্ঠার ইঙ্গিত? মধ্যপ্রাচ্য যুদ্ধের এই উত্তাল সময়ে চীনের এই রেকর্ড পরিমাণ স্বর্ণ মজুদ এখন বিশ্ব অর্থনীতির বড় আলোচনার বিষয়। আলোচিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল অবশেষে প্রতিবেশী দেশ ভারতে গ্রেফতার হয়েছেন। দীর্ঘ আত্মগোপনের পর ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি ধরা পড়েন। এই গ্রেফতারের মধ্য দিয়ে মামলাটি একটি বড় মোড় নিল। ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই ফয়সাল পলাতক ছিলেন। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এবং আইনি পদক্ষেপ নিয়ে এখন জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নিহতের পরিবার এই খবরে স্বস্তি প্রকাশ করেছে এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে যেখানে লন্ডনের মেয়র সাদিক খান ও ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বিগ্রহ নিয়ে উত্তেজনা চলছে, সেখানে দেশের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থায় ফয়সালের এই গ্রেফতারি একটি গুরুত্বপূর্ণ খবর হিসেবে জায়গা করে নিয়েছে। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।